ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি আমরা পড়ছি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হলো ব্যাকরণ। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটা? ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1743 খ্রিস্টাব্দে ম্যানুয়েল দাস সম্পসাও লিখছে। আর 1778 সালে লিখছে হলো এন.বি. হ্যালেট ইংরেজি ভাষায় গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে সর্বপ্রথম 1743 পর্তুগিজ ভাষায়। তো ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে নাথানিয়েল ব্রাসি হ্যালেট। খালি শুধু হ্যালেট মনে রাখবা তাহলেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের বাংলা দ্বিতীয় পত্রের আমরা বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ 2 এটা আমি তোমাদেরকে পড়াবো। দেখো কি বলছে যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। এখন যেখানে যেখানে বাংলা ভাষার স্বরূপ আর প্রকৃতি বর্ণনা করা হয়, তাহলে এটা মনে রাখবা ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করে কোথায়? ব্যাকরণে। ঠিক আছে, তার মানে ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করে ব্যাকরণে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় হলো প্রথম বাংলা ব্যাকরণ সেটা প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। মানে পর্তুগিজরা কিন্তু প্রথম বাংলা ব্যাকরণ লিখছে। তারা লিখছে হলো যে তারা প্রথম ওই যে ভারতবর্ষে আসছিল বাণিজ্য করার জন্য, দেখছে দেশের মানুষ অনেক বাংলা কথা বলে, বাংলা ভাষা ওদের দরকার। ঠিক আছে, তা নাহলে তো ওরা এদিকে তাদের সবকিছু করতে পারবে না, ব্যবসা বাণিজ্য। বাংলা ব্যাকরণ লিখছে, প্রথম বাংলা ব্যাকরণ লিখছে পর্তুগিজ ভাষায় 1700 কত সালে? 43 সালে। কে লিখছে? ম্যানুয়েল দা আস সুম্পোসাও। ম্যানুয়েল দা তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে নাথানিয়েল ব্রাসি হ্যালেট, কে এন.বি. হ্যালেট ইংলিশে এভাবে পরিচিত, এন.বি. হ্যালেট। তো নাথানিয়েল ব্রাসি হ্যালহেট ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লেখেন, পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ লেখেন ইংরেজি ভাষায়। তার বইয়ের নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অব দ্য, তাহলে প্রথম বাংলা ব্যাকরণ লেখকে ম্যানুয়েল দা সুম্পোসাও পর্তুগিজ ভাষায় 1743 সালে। আর 1778 সালে এন.বি. হ্যালেট ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখে, নাম হলো এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1801 খ্রিস্টাব্দে, তাহলে 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। উইলিয়াম কেরি আর রাজা রামমোহন রায় তার ইংরেজি ভাষায় আরো দুইটা ব্যাকরণ লেখে। উইলিয়াম কেরি ব্যাকরণ লেখছে, রাজা রামমোহন রায় লিখছে, কিন্তু নাম দেয়নি। রাজা রামমোহন রায় কিন্তু কি করছিল? ইংরেজি ভাষায় ব্যাকরণ লিখছিল। সমালোচিত হয়েছে কারণ বাঙালি হয়ে ইংরেজি ভাষায় ব্যাকরণ লেখে। তার পরবর্তীতে তিনি আবার কি করছেন? 1833 খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ নামে একটা ব্যাকরণ লেখেন, যেটা বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে যদি বলে বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটা, তাহলে হবে গৌড়ীয় ব্যাকরণ। তাহলে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখছে ম্যানুয়েল দা সুম্পোসাও 1743 সালে। আর এন.বি. হ্যালেট ইংরেজি ভাষায় লিখছে গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1778 সালে। তারপরে রাজা রামমোহন রায় লিখছে গৌড়ীয় ব্যাকরণ, আর ইংরেজি ব্যাকরণটার নাম হলো গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমরা এই কটা নাম মনে রাখবে, এমসিকিউতে কাজে লাগবে। এবার দেখো ব্যাকরণের আলোচ্য বিষয় দেখো, ভাষা হলো বাক্যের সমষ্টি। দেখো বাক্যের সমষ্টিকে কি বলে? কারণ অনেকগুলো মনের কথা যখন তুমি একসাথে বলবা সেগুলো মিলা ভাষা হয়ে যাবে। তাহলে ভাষার সমষ্টি হলো বাক্য। আর বাক্য গঠিত হয় কি দিয়ে? শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। এদিক দিয়ে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ মনে রাখবা, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। তাহলে এই যে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এগুলো কিন্তু বাংলা ব্যাকরণে আলোচনা করা হয়। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের অপর নামই রূপতত্ত্ব। কিন্তু শব্দের ক্ষুদ্র রূপকে বলা হয় মরফিম, মানে মরফোলজি, বাংলায় বলে রূপতত্ত্ব। তো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব, এই 4টা ব্যাকরণের মূল আলোচ্য বিষয়। এখন তোমাদের বলতে পারে যে নিম্নের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এবার মনে রাখতে হবে। হ্যাঁ, এরকম আসতে পারে। তাহলে দেখো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা জানো? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। ধ্বনিতত্ত্বে ধ্বনি নিয়ে আলোচনা করা হয়। তারপরে বর্ণ নিয়ে আলোচনা করা হয়, এটা মনে রাখবা, কারণ ধ্বনিকে ভাঙলেই তো বর্ণ পাওয়া যায়। তাহলে বর্ণমালা সংক্রান্ত আলোচনা। তারপরে ধ্বনি বলতে গেলে তো আমার বাকযন্ত্র লাগে, তাই না? তাহলে বাকযন্ত্র নিয়ে আলোচনা করা হয়। আবার মানে ধ্বনি দিয়ে যত নাম থাকবে, হ্যাঁ, তারপরে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, আবার ধ্বনির দল, এগুলো কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে পরীক্ষা আসে কিন্তু। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি, বর্ণ, বাকযন্ত্র, এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া ধ্বনি রিলেটেড সবকিছুই। এবার রূপতত্ত্ব দেখো, শব্দের ক্ষুদ্র অংশকে কিন্তু বলে রূপ। তাহলে শব্দ নিয়ে আলোচনা করবে রূপতত্ত্বে, শব্দ তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। যেমন কোন শব্দ বিশেষ্য নাকি বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে পদগুলো যে আছে, পদ, হ্যাঁ, কারণ বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে।
তাহলে এই পদগুলো আলোচনা করা হয় কোথায়? রূপতত্ত্বে। রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় কোনটা? শব্দ গঠন প্রক্রিয়া। রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় কোনটি? মনে রাখবা শব্দ গঠন প্রক্রিয়া। তাহলে পদ নিয়ে রূপতত্ত্বে আলোচনা করা, এটা মনে রাখবা পদ, হ্যাঁ? সব পদগুলো। তারপরে বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন। এগুলো নিয়ে রূপতত্ত্বে আলোচনা করা হয়। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। এমসিকিউতে আসতে পারে যে রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব। এবার বাক্যতত্ত্ব দেখো। বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ, গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। মানে বাক্যতত্ত্ব বাক্য নিয়ে আলোচনা করা হবে। বাক্যের নির্মাণ আর গঠন এটা হলো বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। এখন বাক্যের মধ্যে কিন্তু পদ বা বর্গ কিভাবে বিন্যস্ত হবে এটা বাক্যতত্ত্বে বর্ণনা করা হয়। আবার বাক্য রূপান্তর, হ্যাঁ? তারপর বাক্য রূপান্তর, ঠিক আছে? তারপরে বাচ্য মানে ভয়েস, ভয়েস কিন্তু সেন্টেন্সের ভয়েস করতে হয়, তাই না? এটা বাক্যতত্ত্বের আলোচনা বিষয়। ন্যারেশন মানে উক্তি। ন্যারেশনের বাংলা উক্তি আর ভয়েস মানে বাচ্য। দেখো এগুলো কিন্তু সেন্টেন্স। তো সেন্টেন্স টাইপের কাজগুলো বাক্যতত্ত্ব আলোচনা করা হয়। কারক বিশ্লেষণ করলো, তারপরে বাক্যের যোগ্যতা, হ্যাঁ? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাক্যের যোগ্যতা আছে কিনা, বাক্যের উপাদান, লোভ, জ্যোতিচিহ্ন, এগুলো কিন্তু বাক্যতত্ত্ব আলোচনা করা হয়। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। তাহলে কোনগুলো? এই যে বাক্য রূপান্তর, ঠিক আছে? এটা তো বোঝাই যায়। বাচ্য, এটা মনে রাখবা ভয়েস। ন্যারেশন হলো উক্তি, হ্যাঁ? তারপরে কারক, হ্যাঁ? কেস, কারক। তারপরে বাক্যের যোগ্যতা, জ্যোতিচিহ্ন, হ্যাঁ? পাঞ্চুয়েশন মার্ক। এগুলো কিন্তু বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এবার অর্থতত্ত্ব দেখো। বাক্যের ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হবে, হ্যাঁ? শব্দ কিন্তু না, শব্দের অর্থ, ঠিক আছে? বর্গ, বর্গের অর্থ, বাক্যের অর্থ, এগুলো নিয়ে আলোচনা করে। তাকে বলে অর্থতত্ত্ব। সেই অংশের নাম হলো অর্থতত্ত্ব। তো অর্থতত্ত্বের অপর নাম কি? এটা মনে রাখবা। এটাকে বাগর্থ বলা হয়। অর্থতত্ত্বের অপর নাম কি? বাগর্থ তত্ত্ব। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে। বিভিন্ন অর্থ যেমন বিপরীত শব্দ, তারপরে হলো যে প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা, এই বিষয়গুলো কিন্তু অর্থতত্ত্বে আলোচনা করা হয়। এছাড়া শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনা নিয়েও আলোচনা করা হয়। এটা মনে রাখবা। ঠিক আছে? তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল বিষয় হলো ম্যানুয়েল দাস সম্পেসাও প্রথমে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ লিখছে 1743 সালে। আর এন.বি. হ্যালেট ইংরেজি ভাষায় গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখছে। রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ লিখছে। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা। রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব। রূপতত্ত্বে গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। আর উক্তি, বাচ্য, জ্যোতিচিহ্ন, কারক, এগুলো বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। অর্থতত্ত্বে অপর নাম হলো বাগর্থতত্ত্ব। বিপরীত শব্দ, শব্দবর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। বাগধারা নিয়ে আলোচনা করা হয়। আপনি শিখে দেখো। এবার আমরা অনুশীলনীর এমসিকিউ গুলো পড়বো। তোমরা যদি এই দাগানো লাইনগুলো এভাবে দেখো, সিরিয়ালে দেখতে থাকো, আর অনুশীলনীর যদি এমসিকিউ গুলো যদি খালি একটু দেখো, তাহলে কিন্তু তোমরা সব এমসিকিউ পারবা। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি? আমরা পড়ছি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হলো ব্যাকরণ। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটা? ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1743 খ্রিস্টাব্দে। ম্যানুয়েল দাস সম্পসাও লিখছে। আর 1778 সালে লিখছে হলো এন.বি. হ্যালেট ইংরেজি ভাষায় গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে সর্বপ্রথম 1743 পর্তুগিজ ভাষায়। তো ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে নাথানিয়েল ব্রাসি হ্যালেট। খালি শুধু হ্যালেট মনে রাখবা, তাহলেই হবে। এটা তো আর প্রশ্ন আসবে না, এমসিকিউতে লিখতে হবে। এন.বি. হ্যালেট আমরা মনে রাখবা। নাথানিয়েল ব্রাসি হ্যালেট। গৌড়ীয় ব্যাকরণ লিখছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। তো ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? আমরা জানি ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কি বলতো? ধ্বনি। এটা মনে রাখবা। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। তো বাকযন্ত্রে ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? আমরা জানি বাকযন্ত্র কিন্তু ধ্বনির সাথে রিলেটেড, তাই না? উচ্চারণ করতে লাগে। তাহলে বাকযন্ত্র ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের অর্থ বৈচিত্র্য অর্থতত্ত্বের আলোচনা বিষয়। নিচের কোণে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা জানি রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব। তাহলে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয়। আর প্রতিশব্দ কিন্তু আমরা জানি একটা শব্দের অর্থ বোঝায়, সেখানে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এটা। আর কারক হলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, মনে রাখবা। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তাহলে বাচ্য হলো ভয়েস আর উক্তি হলো ন্যারেশন। এগুলো কিন্তু সেন্টেন্স, মানে বাক্য টাইপের। তাহলে এগুলো হলো বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোথায়? শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে, কারণ রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব। তাহলে এই কটা মনে রাখবা। প্রিয় শিক্ষার্থী যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। সিরিয়ালি তোমরা সবগুলো ভিডিও শুধু দেখবা তোমরা সব এমসিকিউ পারবা ইনশাআল্লাহ। ভালো থেকো।